আবু হেনা রাজ্জাকির কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হয় হঠাৎ কেন এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, জঙ্গিবাদ কেন হঠাৎ আলোচনায়? আমরা দেখলাম যে দুজনের বক্তব্য একটু দুই ধরনের। আপনার কাছে কি মনে হয়? দেখেন, শরীফ ভাই যে অনেকগুলো কথা বললো, খুবই ভালো কথা বলছেন, গ্রহণযোগ্য। আমি কিছু অ্যাড করি ওনার সাথে। যেমন আপনি যে জঙ্গিবাদের কথাটা বলতেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে কোনো সিমটম পায় না জঙ্গিবাদের। আতঙ্কিত হওয়ার কিছু নাই বা তেমন কোনো বার্তা নাই। আর জাহিদুর রহমান সাহেব যেটা বলছেন সেটা প্রধানমন্ত্রীর দপ্তরের কথা, কারণ সে তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বনাম প্রধানমন্ত্রীর যে কার্যালয়, দুইটার ভিতরে বক্তব্যটা তারতম্য হয়েছে। আবার বলতেছে 100% জঙ্গিবাদ আছে, আবার 100% নাই। মানে আমি ব্যক্তিগতভাবে এটা অর্থ বুঝি না। মানে তার মানে কি, কখনো চালাবেন এটা বইলা, কখনো চালাবেন না, কিছু হইলে বলছিলাম আছে, মানে এটা কি? মানে জঙ্গিবাদ আছে এটাও সত্য, জঙ্গিবাদ নাই এটাও সত্য। মানে এটা আমি কথাটার অর্থ আমার কাছে পরিষ্কার না। এটা কি? তার মানে একটা ঘটনা ঘটলে তাহলে বলছিলাম জঙ্গিবাদ আছে সেটা, আর কিছু না হইলে জঙ্গিবাদ নাই বলছি। প্রথম প্রশ্ন হলো জঙ্গিবাদটা কি আসলে? জঙ্গিবাদ কথাটার অর্থ কি? জঙ্গিবাদ বলেন, মব বলেন, জঙ্গির মতো কাজ তো করে এরা, আর তো কিছু না। তো শেখ হাসিনাকে যে সরানো হইল, সেই যে প্রক্রিয়ায় সে সরছে ফাইনালি, সেই ঘটনাটা কিন্তু তার কাছে কিন্তু জঙ্গিবাদ, তার কাছে কিন্তু মব। কিন্তু সে চলে যাওয়ার পর যে পরিস্থিতিটা পাইয়ে আজকে পার্লামেন্টে যারা বসছেন, তাদের কাছে তাহলে ওই দিনের ঘটনা তো মব না, জঙ্গিবাদও না, একটা ভালো ঘটনা, রাষ্ট্রের জন্য প্রয়োজন ছিল। এর মানে আমি জঙ্গিবাদ সাপোর্ট করছি না। আমি বলছি জঙ্গিবাদ ঘটনাটা কি, আমার পেনাল কোড যে বাংলাদেশের যে আইন আছে তার আওতায়তে এই অপরাধগুলো আসে। একটা লোকের খুন করে তাকে গ্রেফতার করে না, একটা লোকের বাড়িতে আগুন দেয় তাকে গ্রেফতার করে না। তো জঙ্গিবাদের ব্যতিক্রম কাজ কি? শাহজালাল এয়ারপোর্টে ধ্বংস করে দিবে, এই তো, যেহেতু ওই পুলিশ সতর্কতা পাঠাইছে, ধ্বংস করে দিবে। তো ধ্বংস করে দিবে তো ফৌজদারি অপরাধ ধরলেই তো হয়ে যায়। আপনি এত কিছু জানতেছেন, আপনার সব বার্তা আপনার কাছে আসতেছে, আপনার দেশে ডিজিএফআই আছে, এনএসআই আছে, সিআইডি আছে, এসবি আছে, র্যাব আছে, সবই তো আছে, বিজিবি আছে, প্রত্যেকের গোয়েন্দাও আছে। আমরা তো এয়ারপোর্টে যাই, আমরা তো দেখি যে কিভাবে তারা ওয়াচ করে। কোনো কোনো সময় বাংলাদেশে এমন হয় যে যে পরিমাণ ফ্লাইট, যে পরিমাণ প্যাসেঞ্জার, তার চেয়ে গোয়েন্দা বেশি। আমি আপনাকে বলছি, এয়ারপোর্টে ডিজিএফআইয়ের গোয়েন্দা আছে, এনএসআইয়ের গোয়েন্দা আছে, র্যাবের গোয়েন্দা আছে, পুলিশের এসবি আছে, আবার এসবির গোয়েন্দা আছে, তারপরে সিআইডির গোয়েন্দা আছে, কাস্টম গোয়েন্দা আছে, সিভিল এভিয়েশন নিজস্ব গোয়েন্দা আছে। আপনি সবগুলো ক্যালকুলেট করে জরিপ করে 7 দিন যদি জরিপ করেন, তাহলে দেখবেন প্যাসেঞ্জার যদি 5,000 যায় থাকে, গোয়েন্দা ডিউটি করছে 7,000। আমি কেন বলছি ইয়েস আমরা তৎপর? এই শব্দগুলো কি? জঙ্গিবাদ শব্দটা আসলে কি? জঙ্গিবাদের সাথে সন্ত্রাসের সম্পর্ক আছে, জঙ্গিবাদের সাথে অস্ত্রের সম্পর্ক আছে, জঙ্গিবাদের সাথে মাদকের সম্পর্ক আছে। এখন অস্ত্রের ট্রানজ্যাকশন, সেখানে পয়সার ট্রানজ্যাকশন, মাদকের ট্রানজ্যাকশন, সেখানে পয়সার ট্রানজ্যাকশন। এই উৎসগুলো বন্ধ হচ্ছে না কেন? আপনি দেখেন শহরের ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে, বা দেশটার ভিতর দিয়ে নানান জঙ্গিবাদ ধইরা তার অস্ত্রশুদ্ধ ধরা হয়। জঙ্গিবাদ ধরেন বা সন্ত্রাসীদের কাছে মাদকও পাওয়া যায়। এই মাদক সে বানায় নাই, অস্ত্রটাও সে বানায় নাই। তাহলে অস্ত্র তার কাছে আসে যে সে তার মুনাফা লুটে নিয়ে নিছে। মাদকটা আমার কাছে চলে আসছে, এটা কিন্তু বাণিজ্য হয়ে গেছে। জেলে যাচ্ছে ওই রিভলভারওয়ালা, জেলে যাচ্ছে ওই মাদকওয়ালা, তার কাছে 50টা মাদক পাইছে এই জন্য। কিন্তু উৎস তো বন্ধ হয় না। তো আপনি একটা দেশ যদি উৎস বন্ধ করতে না পারেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতা এসে, আমরা এর আগে শুনছি যে নির্বাচন হয়ে গেলে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে এই ধরনের কিছু থাকবে না। অথচ তারার ক্ষমতায় আসার পরই আমরা এই সম্প্রতি শুনলাম জঙ্গিবাদের আশঙ্কা বা জঙ্গিবাদের তৎপরতা। কেউ বলছে নাই, কেউ বলছে আছে। কেন? মানে বিষয়টা কি? এটা আমি এই চিন্তাটা আমার ভিতরে আসবে কেন? আপনাকে তাহলে রুটে হাত দিতে হবে। যেমন ধরেন আওয়ামী লীগ জঙ্গিবাদের সমর্থক নয়, বলবে যে আমি আওয়ামী লীগ, বলবে আমি জঙ্গিবাদের সমর্থক? কেউই বলবেন। আচ্ছা, বিএনপি জঙ্গিবাদের সমর্থক নয়। বিএনপি ক্ষমতায় ছিল 10 বছর, 3বার প্রাইম মিনিস্টার হলো। বিএনপি বলতে আমি বেগম খালেদা জিয়ার টার্মটা যদি ধরি, শেখ হাসিনা ছিল 20 বছর, এরশাদের পরে 30 বছর এরা ক্ষমতায়।
সবাই কিন্তু জঙ্গিবাদ দমন করছে, র্যাবও বানানো হয়েছে জঙ্গিবাদ দমন করার জন্য। তো 30 বছর তো ভাই দমন করলেন, 30টা বছর তো আপনারা দমন করলেন, এখনো যদি জঙ্গিবাদ হয় তো দমনটা করলেন কি? দমনটা কি করলেন? আমরা তো শেখ হাসিনার সময় এমন পাইছি, র্যাব ঘেরাও করতেছে, 2 দিন 1.5 দিন অপারেশন চালাইছে, লাস্টে শুনে একটা বৃদ্ধ লোক, একটা মহিলা আর একটা শিশু মারা গেছে। এই ছিল ইনফরমেশন। আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন। 30 বছর কিন্তু আপনারা দমাইছেন জঙ্গিবাদ। তারপরে ইউনূস সরকার ছিল, ইউনূস সরকার জামাত ঘেঁষা ছিল, বা ওনাকে টু সাম এক্সটেন্ট জঙ্গিবাদ, উনি জঙ্গির ভিতরে আসছিলেন, ভালো কথা। এখন তো নির্বাচিত সরকার আসছে, এতদিন কিন্তু আমরা শুনিনি। এখন আসার পর আবার আপনি হঠাৎ জঙ্গিবাদের কথা আসলেন। নির্বাচিত সরকার আসলেন, গণতান্ত্রিক সরকার আসলেন 2/3 মেজরিটি নিয়ে, এখন আপনি বলতেছেন জঙ্গিবাদের আশঙ্কা পাওয়া যায়। একজনে বলেন নাই, আরেকজনে বলতেছেন শতভাগ আছে, আবার শতভাগ নাই। ঠিক কথাটা আমার কাছে কেমন যেন মনে হয়। অন্যদিকে আসেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ তো জঙ্গিবাদ বিরোধী একটা দল। জামাতকে নির্মূল করতে হবে। জামাতকে আপনারা নির্বাচনে নিলেন, 68টা সিট দিলেন। উগ্রপন্থী বলতে জামাতকে ঠেকানো হয়েছে। দিলেন বলছেন কেন? তারা কি পায়নি? আমি তা বলছি, নির্বাচন হইল, 68টা সিট পাইলো, দিলেন বলতে কথার কথা, পাইলো। একটা শক্ত বিরোধী দল, হ্যাঁ, এইগুলো আপনি করতেছেন। তেলের ক্রাইসিস নিয়ে তাদেরকে নিয়ে কমিটি বানাচ্ছেন, কমিটির ভিতরে তারাও তো আছে, তাহলে সর্বত্র তারা আছে। তারপরে ইফতারের দাওয়াত দিলে সেখানে যাচ্ছেন সবাই। আবার তারা নির্মূল করতে হবে। যিনি বললেন নির্মূল করতে হবে, তিনি বলছেন আমি এই নির্বাচনের সময় বলছে এটা আমার শেষ নির্বাচন। কয়েকদিন আগে বলছেন কাউন্সিলের পর আমি রাজনীতি ছেড়ে দিব। চট করে নিয়ে আবার বললেন জামাতকে নির্মূল করতে হবে। মানে না, মেলে না, বুঝছেন, একটার সাথে আরেকটা। এই জন্য মাঝে মাঝে মনে হয় কি যে আলোচনায় যে আসি, আলোচনায় ছেড়ে দিই। না, আপনারা আলোচনা ছাড়লে- না 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 না, আমি বলি টকশোতে আসার ইচ্ছা হয় না। বলবেন আপনি কোন হরিদাস পাল, এটা বলতে পারেন। না। আপনি না আসলে কি হবে? ইয়েস, আই ডু এডমিট, আমি অনেকগুলা বক্তব্য রাখছি, এই বাংলাদেশে কেউ সেগুলো চ্যালেঞ্জ করতে পারেনি। এখন আপনার গায়ের জোর থাকলে আপনি যেটা বলবেন মাইট ইজ রাইট, একটা কথা আছে না, আপনারটা চূড়ান্ত। কারণ আমি না মানলে আরেকজন মানাইতে পারবে না, সে কারণে। তো সেই কারণে এই টক শো করতে ইচ্ছা হয় না। আপনি বলতে পারেন আপনি কি, আপনি না করলে কিছুই হবে না। সেটি বলছি না, আপনি আপনার কথা বলবেন। কারণ আমি বলি, আপনি যদি জনগণকে মূল্যায়ন না করেন, জনগণের কোনো মূল্য না দেন, আপনার সেই টকশোতে এসে আমাদের লাভটা কি, আমাদের বক্তব্যের লাভটা কি? আপনারা যেটা বলুন সেটা চূড়ান্ত। এই যদি চূড়ান্ত আপনি ধরে নেন, আপনি যেটা করবেন সেটা যদি অ্যাবসলিউট হয়, এটা হচ্ছে ফ্যাসিজম। যেটা আপনারা সিদ্ধান্ত নেবেন, পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে, যেভাবে সিদ্ধান্ত নেবেন, এই যে আজকে আপনি জামাতকে নিষিদ্ধ নির্মূল করে ফেলান, বাট থ্রু পার্লামেন্ট, পার্লামেন্ট উত্থাপন করেন না এরা জঙ্গিবাদ কিনা। এই প্রেম চলবে না বাংলাদেশে। জঙ্গিবাদ এলে ইয়েস নিষেধ করেন, দরকার নেই তো, আমার রাষ্ট্র দরকার। কারণ আমি কেন বলি কথাটা, কেউ যে বাংলাদেশের রাষ্ট্রটাকে চায় না, রাষ্ট্রটা তার কাছে গুরুত্বপূর্ণ না। কেন বলছি? একটা কথা আসছে যে আমেরিকার সাথে একটা চুক্তি করছে 3 দিন আগে, 12 তারিখ ইলেকশন হয়েছে, 9 তারিখে চুক্তি করছে। 6 লাভ, আমি একমত। নৈতিকভাবে যদি ধরি আমি, ওই 3 দিন আগে একটা চুক্তি হয় না। 3 দিন আগে এরকম একটা চুক্তি করা উচিত না। বাট চুক্তিতে কি করছে আমরা জানি না। হয় না কেন? আমরা জানি, আমি একটু যোগ করি। সবাই বলেছে যে সবাই সম্মতি। আমি 2 জায়গায় আসতেছি। এক হইলে যে আপনি যেহেতু 12 তারিখ নির্বাচন করবেন, সেই হিসাবে 9 তারিখ একটা চুক্তি, এত অস্থিরতার কিছু নাই। দরকার হলে এটা যদি ভালো হয়, নির্বাচিত সরকার এসব করতে পারে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন উনি। আমি বলি যাওয়ার আগের দিন পর্যন্ত সে পূর্ণাঙ্গ সরকার, যাওয়ার আগের দিন পর্যন্ত সে পূর্ণাঙ্গ সরকার, সমস্ত সিদ্ধান্ত সে নিতে পারবে। গেল 2 নম্বর। 3 নম্বর, বলা হয়েছে এই সিদ্ধান্ত আজকে যে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল তাদের সাথে আলোচনা করে তাদের সম্মতি নিয়ে এটা করা হয়েছে। প্রশ্ন হইতে পারে এখন, কেউ কেউ বলছেন যে ওই যে সব মেনে নিছি, যদি নির্বাচন না হয়, যদি না হয় সেজন্য মেনে নিছি, গণভোটও মেনে নিছি, এই কথাও বলছে। তার মানে এই যে রাষ্ট্র, মানে আজকের যে সরকারের তরফ থেকে বা সোশ্যাল মিডিয়া আমরা যেগুলা পাই, তাতে একটা জঘন্যতম চুক্তি করছে দেশ বিরোধী। আমি চুক্তি জানি না, কিন্তু সবাই যেহেতু বলছে আমি মেনে নিছি, ওটা রাষ্ট্রবিরোধী চুক্তি। তাহলে যারা সম্মতি দিছিল কেন? যে ওই চুক্তি না হলে নির্বাচন হবে না সেই জন্যে? তাহলে কি আপনার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল? দেশ রসাতলে যাক, ভেরি সিম্পল।
আমাদের কথা হইল তখন আপনার আন্দোলন করে ইউনূস সাহেব গেট লস্ট, আপনি চলে যান, আপনার দরকার নাই, আরেকটা সরকার আসুক, সে এসে নির্বাচন দেখ, আপনার এই চুক্তির দরকার নাই। সেটা না করে আপনারা কি করছেন তাইলে, যে চুক্তিটা হয়ে যাক তারপরে নির্বাচন করি। তাহলে আমার কাছে রাষ্ট্র বড় না, রাষ্ট্রবিরোধী চুক্তি হয়েছে সেটাও বড় না, বিষয়টা হচ্ছে আমি ক্ষমতায় যাব। এই জন্য বলছি কি হবে আপনার টকশোতে এসে আলোচনা করলে। আমি আরেকজনের টকশোর কথা বলি, একজনের দায়িত্বশীল ব্যক্তি বললেন যে একটা ওত নেওয়ার পর দ্বিতীয় ওতটা নেওয়া যায় না, দ্বিতীয় যদি নেয় তাহলে আগের শপথ যে নিয়েছিল সেটা নালিফাই হয়ে যায়, অর্থাৎ ওইটা আগের পদটা বাতিল হয়ে যায়। অর্থাৎ যারা সংসদ সদস্য হিসেবে একটা ওত নিছে, দ্বিতীয় ওত নিছে সংস্কার পরিষদের সদস্য হিসাবে, এই ওত নেওয়ার দিয়ে সংস্কার পরিষদের সদস্য ওত নেওয়ার পর নাকি আগেরটা বাতিল হয়ে গেছে। মেম্বার অফ পার্লামেন্ট একজন উনি আছেন, সে বলছে এই কথাটা। তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি যদি মনে করেন আপনার ব্যাখ্যাটা যৌক্তিক কারেক্ট, আপনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন, আইনা বলেন এদের দ্বিতীয় শপথ নেওয়ার কারণে তাদের সদস্যপদ বাতিল হয়ে গেছে, আগের শপথটা বাতিল হয়ে গেছে, সুতরাং নোটিশ দিয়ে তাদেরকে ইয়ে করেন, পদগুলোকে শূন্য করে উপনির্বাচন করেন, না ভেক কথা বলবেন না। আপনি You have to be confident. কারোর সদস্যপদ থাকে না, যারা দ্বিতীয় কারো সদস্যপদ থাকে না, যেহেতু যদি নালিফাই হয়ে যায় দ্বিতীয় নেওয়ার জন্য। পাশাপাশি এটাও বলছি, হাফ নলেজ ইজ ভেরি ডেঞ্জারাস। আপনি পার্লামেন্ট, আমাদের যে সংবিধান যেটা এক্সিস্টিং আছে, সেখানেও 3টা শপথ নেওয়ার সুযোগ আছে। প্রথম শপথ যিনি মেম্বার অফ পার্লামেন্ট হন, সবাই একসাথে একটা শপথ নেন। তার ভিতর থেকে 22-30 জন আবার মন্ত্রী হবেন, তারা মন্ত্রী হিসাবে একটা শপথ নেন। তারপরে আরেকটা নেন রাষ্ট্রের গোপনীয়তা রক্ষার জন্য আরেকটা শপথ নেন। এগুলো না যাই না যদি বলেন, হ্যাঁ, আর সব বাদ দিলাম, আপনাদেরটা কারেক্ট। আপনি মেম্বার অফ পার্লামেন্ট, আমি তার দৃষ্টি আকর্ষণ করতেছি, হয় কথা উইথড্র করবেন, নাহলে আপনি স্পিকারকে নোটিশ দিয়ে বলবেন যে এদের সদস্যপদ নাই, দ্বিতীয় শপথ নেওয়ার কারণে এদের সদস্যপদ শূন্য হয়েছে, এখানে উপনির্বাচন করতে হবে। এই জন্য বলছি যে আমরা সব রং, যত লোক আমরা কথা বলি সব রং, এবং যেহেতু আপনার গায়ে শক্তি আছে সেই জন্য আপনার সব রং, যেহেতু আমাদের কি হবে কথা বলে কোনো লাভ নাই। এই জন্য বলি মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আবার বলতে পারি, আপনি বলতে পারেন আপনি ফ্রাস্ট্রেটেড হলে কি আসে, ইয়েস, জনগণের 4 পয়সার মূল্য নাই বাংলাদেশে। আমি আপনাকে বলে দিচ্ছি, বাংলাদেশ ইজ ফর 20% অফ দ্য পিপল। এই বাংলাদেশটা শুধুমাত্র 20% লোকের জন্য, বাকিদের জন্য নয়। বাকিদের জন্য যারা ভোট দিতে যায়, ওই যে বলে গণভোট দিছে, এটার ভিতরে কি আছে কেউ বোঝে না। আরে ভাই, গণভোট বুঝে না, ভালো কথা, বুঝলাম আপনারটা তর্কের খাতিরে। যেই ছেলেটা 18 বছর বয়স, যে ছেলেটা মেয়েটা ভোটার হয়েছে, সে কি জানে কারে ভোট দিলে ভালো আইন পাশ করবে? পার্লামেন্টের সদস্যের কাজ কি? তাদের কাজ আইন পাশ করা। তারা তো একজনের প্রশ্ন করে বসে, এই লোক নাকি এমপি হবে, কি সে তো ব্যাংকের ঋণ খেলাপি, এই লোক নাকি এমপি হবে, আইন বলতেছে যে সে ডুয়েল সিটিজেনশিপ থাকলো না, এই প্রশ্ন করে। আবার তাদের ভোটে যারা গণভোট বোঝে না, যারা ওই 18 বছরের বাচ্চাটা যারা স্কুলে নিয়ে আসে বাপ মা, সে তো ওই ভোটও বোঝে না, সেইটাকে ক্যাশ করে দেশ চালান, এবং সেই 80 ভাগ লোককে অবহেলা করে মাত্র 20 ভাগ লোকের সুবিধা থাকেন আপনার আরামে। মানুষকে যখন মূল্য দেন না, গায়ে শক্তি আছে, চালিয়ে যান, দেখা যাক। বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কোনো লোক আগামী 100 বছরে আসে কিনা সন্দেহ। তাকে যখন বিদায় নিতে হয়েছে, অল অফ ইউ আর রিকোয়েস্টেড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট।